সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সাবধানে আছো। একই সাথে অবশ্যই তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো বলে আমরা বিশ্বাস করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমাদের আয়োজনে যেটি থাকছে সেটি হলো হৃদভূমি তত্ত্ব। তোমরা জানো এর আগে 8টি ক্লাস আমাদের হয়ে গিয়েছে। আজ আমরা নবম ক্লাসে অ্যাটেন্ড করছি। তো প্রথমে আমরা জেনে নিব যে গত ক্লাসে আমরা কি কি জেনেছি বা শিখেছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের স্থানীয় সরকার, বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, স্থানীয় ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের পার্থক্য আমরা দেখেছি। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও সরকার ব্যবস্থা দেখতে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কিন্তু দুই পর্যায়ে ছিল, একটি ছিল কেন্দ্রীয় আর একটি মাঠ প্রশাসন। এরপর আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার যেটি ছিল সেটির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদের গঠন এবং কার্যাবলী নিয়ে আমরা কথা বলেছি। এরপর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং ক্ষমতা হস্তান্তর যে প্রক্রিয়া সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং পরিশেষে বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী নিয়ে আমরা কথা বলেছি এবং সাংবিধানিকভাবে এই কমিশনের যে ক্ষমতা এবং কার্যাবলী সেগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণের প্রচেষ্টা করেছি। এবং তোমাদের অবশ্যই মনে থাকবে এবং তোমরা নিশ্চয়ই হয়তো ক্লাসটি সম্পর্কে জেনেছো, বুঝেছো। এবং আজকে আমরা দেখি আমরা আজ কি বিষয় নিয়ে কথা বলবো সেটি এক নজরে দেখে নিই প্রথমেই। তো আজকে কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু হৃদভূমি তত্ত্ব, যেটি আমরা প্রথমেই বলে নিয়েছি। তোমরা জানো যে এই কোর্সে কয়েকটি তত্ত্ব আমাদের জানতে হবে। এই কোর্স সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই কয়েকটি কোর্স পড়তে হবে। তার মধ্যে অন্যতম যে তত্ত্বটি রয়েছে সেটি হলো হৃদভূমি তত্ত্ব। তো এই তত্ত্ব সম্পর্কে আমরা জানতে গিয়ে প্রথমেই আমরা এই তত্ত্বের প্রবক্তা সম্পর্কে জানবো, তারপর তত্ত্বের ভিত্তি জানবো, তত্ত্বের বর্ণনা, হৃদভূমি তত্ত্বের মূল কথা যেটি সেটি আমরা অবশ্যই জানবো এবং এটির ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করব। হৃদভূমির গুরুত্ব, যে হৃদভূমির কথা বলেছেন প্রবক্তা সেটির গুরুত্ব আদৌ আছে কিনা বা কতটুকু, বা প্রবক্তা কি বলেছেন সেটি সম্পর্কে আমরা জানবার প্রচেষ্টা চালাবো। এরপর হৃদভূমি তত্ত্বের পর্যালোচনা করব, হৃদভূমি তত্ত্বের সফলতা কি সেটি আমরা দেখব। একই সাথে হৃদভূমি তত্ত্বের বর্তমান বা হৃদভূমি তত্ত্বের ভ্যালিডিটি আছে কিনা এটি আমরা জানবার চেষ্টা করব। একই সাথে আমরা সবশেষে গিয়ে যেটি করব সেটি হলো হৃদভূমি তত্ত্বের সমালোচনা বা এর দুর্বল দিকগুলো কি সেগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা চালাবো। আমি আশা করব একদম এখন থেকে শুরু করে এই ক্লাসটি শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। প্রথমে আমরা এই তত্ত্বের প্রবক্তা সম্পর্কে জেনে নিই। তিনি স্কটল্যান্ডের অধিবাসী ব্রিটিশ ভূগোলবিদ স্যার হ্যালফোর্ড জন ম্যাকিন্ডার। যদিও আমরা সংক্ষেপে তাকে ম্যাকিন্ডার নামেই আমরা জানি। তিনি 1904 সালে এই তত্ত্বটি অর্থাৎ হৃদভূমি তত্ত্ব বা হার্টল্যান্ড থিওরিটি দেন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এর আনুষ্ঠানিক সভায়, যেখানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন। যে প্রবন্ধের শিরোনাম ছিল দ্য জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি। এখানে তিনি আসলে প্রথম 1904 সালে এই তত্ত্বটি উপস্থাপন করেন। এটি প্রথম এই কারণে বললাম, এই তত্ত্বটি তিনি আরো দুইবার কিন্তু মডিফাই করেছেন, আর প্রথম তত্ত্বটি দিয়েছেন উনি 1904 সালে। এই তত্ত্বের ভিত্তি কি, ভিত্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখব বিশ্বদ্বীপ। তিনি বিশ্বদ্বীপের ধারণার অবতারণা করেছেন এখানে, ওয়ার্ল্ড আইল্যান্ড যেটি বলেছেন, সেই বিশ্বদ্বীপ কিন্তু এই ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার উত্তর আফ্রিকার যে ভূখণ্ড, এই অংশটিকে কিন্তু তিনি বিশ্বদ্বীপ হিসেবে
গণ্য করেছেন। একই সাথে প্রান্তীয় অর্ধচন্দ্রাকার ভূভাগ এর কথা বলেছেন, এরপর বহিস্থ অর্ধচন্দ্রাকার ভূভাগের কথা বলেছেন, ইনার ক্রিসেন্ট এবং আউটার ক্রিসেন্ট আমরা যেটি জানি সেটির ধারণা এখানে নিয়ে এসেছেন। এগুলো এই তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করেছে এবং এর সবচেয়ে মূল যে বিষয়টি যেটির উপরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো পিভট বা কেন্দ্রভূমি। এগুলো সম্পর্কে আমরা ডিটেইল এখন জানব। প্রথমে যদি আমরা দেখি পিভট এরিয়া কি, তিনি পিভট এরিয়া ধারণা যেটি সেটি কিন্তু প্রথম যখন দেন তারপরে আরো দুইবার পরিবর্তন এনেছেন এই পিভট এরিয়া বা হার্টল্যান্ড যেটি সেটি সেই ধারণাটিতে 1904 সালে প্রথম যখন তিনি এই তত্ত্বটি উপস্থাপন করেন তখন কিন্তু পিভট এরিয়ার যে অঞ্চলকে তিনি পিভট এরিয়া বলেছেন সেটি মস্কো অববাহিকা থেকে ইউরাল পর্বতের পূর্ব দিকে পশ্চিম সাইবেরিয়া পর্যন্ত। এই মানচিত্রে যেটি তোমরা হলুদ চিহ্নিত যে অংশটি দেখতে পাচ্ছ এটি মূলত প্রথম তিনি যখন 1904 সালে পিভট এরিয়ার ধারণা দেন সেই ধারণা কিন্তু এটি, যেটি এখানে তোমাদের জন্য লেখা আছে, মস্কো অববাহিকা থেকে ইউরাল পর্বতের পূর্ব দিকে পশ্চিম সাইবেরিয়া পর্যন্ত। এরপর এখানে যে অঞ্চলটি বাইরে ছিল এই পিভট এরিয়া সেটি হলো উত্তর পূর্ব সাইবেরিয়া এবং কৃষ্ণ সাগরের উত্তর উপকূল থেকে কিয়েভ, লেনিনগ্রাদ ও অনেগা হ্রদ পর্যন্ত বিস্তৃত পশ্চিম রাশিয়া এই অঞ্চলের বাইরে ছিল। মানে পশ্চিম রাশিয়ার এই অংশগুলো কিন্তু বাইরে ছিল। এরপর যদি আমরা দেখি কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল, কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্বে বিস্তৃত ইরান ও আফগানিস্তানের অংশবিশেষ। ইরান ও আফগানিস্তানের অংশবিশেষ এই অংশের কথা মূলত বলা হচ্ছে এখানে। এবং পশ্চিম চীন, যে পশ্চিম চীনের কথা আমরা বলছি, পশ্চিম চীনের অংশ এবং মঙ্গোলিয়ার কিছু অংশ, মঙ্গোলিয়ার অংশ কিন্তু এখানে এই পিভট এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল 1904 সালে যেটি যে পিভট এরিয়ার ধারণা ম্যাকিন্টশ দিয়েছিলেন। এরপর যদি আমরা দেখি এই পিভট এরিয়ার ধারণা কিন্তু 1919 সালে তিনি আবার পরিবর্তন নিয়ে আসলেন এটিতে। সেটি খুব বড় ধরনের পরিবর্তন সেটি আমরা বলবো না, মূল ভূখণ্ড যেটি ছিল প্রথম 1904 সালে যেটি দিয়েছিলেন তার সাথে কিছু অংশ তিনি যুক্ত করেন এখানে। সেই অংশগুলো কি, বাল্টিক সাগর, মধ্য ও নিম্ন দানিউব অববাহিকা, কৃষ্ণ সাগর, আর্মেনিয়া, ইরানীয় মালভূমি, আফগানিস্তান, তিব্বত ও পশ্চিম মধ্য চীনের প্রায় অর্ধেকাংশ, মঙ্গোলিয়া এবং প্রায় পুরো সোভিয়েত ইউনিয়ন। মঙ্গোলিয়া পুরোটাই পরবর্তীতে অন্তর্ভুক্ত করেন এবং এই অংশ পশ্চিমের যে অংশ বাকি ছিল এই অংশ দানিউব নদীর এই পাশ দিয়ে বাল্টিক সাগর থেকে শুরু করে কৃষ্ণ সাগর এবং আর্মেনিয়া, ইরানীয় মালভূমি যেটি রয়েছে সেটি, একই সাথে আফগানিস্তানকেও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করেন তিনি। এই পিভট এরিয়ার ধারণা 1919 সালে তিনি আবার নতুন করে দেন, যেটি ডেমোক্রেটিক আইডিয়ালস অ্যান্ড রিয়েলিটি যে বই ছিল তার সেই বইটিতে তিনি এই ধারণার আবির্ভাব করেন বা এটিকে মডিফাই করেন, এই পিভট এলাকার যে ধারণা। তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল ভূখণ্ড প্রথম 1904 সালের যে অংশটি এবং ডট দেওয়া যেটি রয়েছে সেটি কিন্তু 1919 সালে। তার মানে এই অংশগুলো রাশিয়ার পশ্চিম ইউএসএসআর তখনকার, সেই সময় ইউএসএসআর এর পশ্চিম যে অংশ ছিল সেগুলো কিন্তু পরবর্তীতে 1919 সালে তিনি অন্তর্ভুক্ত করেন। এবং এখানে এই অংশ এশিয়ার দক্ষিণ অংশ প্রায় দক্ষিণের দিকে কিন্তু অনেক দূর পর্যন্ত আসেন এবং মঙ্গোলিয়া পুরোটাকে তিনি এই পিভট এরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেন। এটিকে কিন্তু তিনি এই ডেমোক্রেটিক আইডিয়ালস অ্যান্ড রিয়েলিটি যে বই সেই বইটিতে কিন্তু এই অঞ্চলটিকে তিনি হার্টল্যান্ড হিসেবে উপস্থাপন করেন। এরপর তিনি 1943 সালে আরো একটু পরিবর্তন নিয়ে আসেন এখানে, সেটি হলো ইনেসি নদীর পূর্বাঞ্চলের দুর্গম এলাকা বাদ দেওয়া হয় এখানে। ইনেসি নদী, এটা এই ইনেসি নদীর পূর্ব অঞ্চলের যে দুর্গম এলাকা
সেই এলাকাকে কিন্তু এখানে তিনি এই পিভট এরিয়া থেকে বাদ দেন। এটি তিনি দ্য রাউন্ড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য উইনিং অফ দ্য পিস, এই বইটিতে তিনি এই নতুন পিভট এরিয়ার ধারণা তিনি দেন বা অবতারণা করেন। এরপর যদি আমরা দেখি হৃদভূমি তত্ত্বের বর্ণনা করতে গিয়ে যদি আমরা আরো দেখি যে বিশ্বদ্বীপ ওয়ার্ল্ড আইল্যান্ডের কথা তিনি বলেছেন, যেটা আমি শুরুতেই ক্লাসের শুরুতে তোমাদের বলেছি যে বিশ্বদ্বীপের কথা যেটি বলেছেন সেটি এই যে মূল ভূখণ্ড যেটি রয়েছে ইউরেশিয়ার যে মূল ভূখণ্ড সেটিকে কিন্তু তিনি মূলত ওয়ার্ল্ড আইল্যান্ড বা বিশ্বদ্বীপ নামে আখ্যায়িত করেছেন। এরপর যদি আমরা দেখি ইনার ক্রিসেন্ট বা প্রান্তীয় অর্ধচন্দ্রাকার ভূভাগ যেটি, সেটি কিন্তু এই বিশ্বদ্বীপ যেটি বা হার্টল্যান্ড যেটির কথা তিনি বারবার গুরুত্ব দিয়েছেন, সেই অঞ্চলের বাইরের যে অংশ সেটিকে কিন্তু ইনার ক্রিসেন্ট বলেছেন। বা এই ইনার ক্রিসেন্টের কথা বলতে গিয়ে কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ করবার মতো, সেটি হলো ইনার ক্রিসেন্টের সাথে কিন্তু সমুদ্রের যোগাযোগ রয়েছে বা সমুদ্রের সংযোগ রয়েছে, কিন্তু মূল ভূখণ্ড যেটি সেটির সাথে চলাচল করবার মতো আসলে সমুদ্রের সাথে সেরকম যোগাযোগ নেই। এইটিকেই তিনি মূলত এই অঞ্চলের স্ট্রেংথ বা শক্তি হিসেবে দেখিয়েছেন। এরপর যদি আমরা দেখি ভূস্থ অর্ধচন্দ্রাকার ভূভাগ বা আউটার ক্রিসেন্ট, এটি মূলত যে অংশের কথা বলেছেন সেটি হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এই অস্ট্রেলিয়ার যে অংশগুলো, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া যে মহাদেশ সেটি, এবং একই সাথে আমরা যদি চিন্তা করি যে এই অংশটুকু যেটি আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি আফ্রিকার দক্ষিণ অংশ, দক্ষিণ দিকের যে দেশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি আউটার ক্রিসেন্টের মধ্যে চিন্তা করেছেন। এখন আমরা যদি দেখি তার তত্ত্বের মূল ধারণা কি বা মূল কথা কি, তিনি এই তত্ত্বে কি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি আমরা জানবার চেষ্টা করি। তিনি বলেছেন, হু রুলস ইস্ট ইউরোপ কমান্ডস দ্য হার্টল্যান্ড। ইস্ট ইউরোপ বলতে এখানে তিনি, আমরা তোমাদের দেখার সুবিধাতে যদি আমরা এখানে পয়েন্টটা নিই তাহলে দেখব যে ইস্ট ইউরোপ, হু রুলস ইস্ট ইউরোপ, যে পূর্ব ইউরোপকে শাসন করবে সে কাকে শাসন করবে, বা পূর্ব ইউরোপে যিনি পূর্ব ইউরোপকে যিনি দখল করতে পারবেন বা আয়ত্ত রাখতে পারবেন তিনি কাকে শাসন করবেন, তিনি কমান্ড করবেন হার্টল্যান্ডকে, মানে এই অংশের কথা বলেছেন। রেড যে অংশ আমরা দেখতে পাচ্ছি, রেড ল্যান্ড পাওয়ার হিসেবে তিনি যেটিকে দেখিয়েছেন সেটিকে তিনি বলেছেন যে যিনি বা যে দেশ বা যে রাষ্ট্র এই পূর্ব ইউরোপকে কন্ট্রোল করতে পারবে, পূর্ব ইউরোপকে তিনি আসলে দেখিয়েছেন এখানে এই অংশে বা হার্টল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে, যে কারণে এই প্রবেশদ্বারের কন্ট্রোল যিনি নিতে পারবেন তার মতে তিনি হার্টল্যান্ডকে কমান্ড করতে পারবেন। আবার তিনি বলেছেন, হু রুলস দ্য হার্টল্যান্ড, যে হার্টল্যান্ডকে কন্ট্রোল করবে বা হার্টল্যান্ড শাসন করবে সে কি করবে, কমান্ডস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, তিনি ওয়ার্ল্ড আইল্যান্ডকে, যে বিশ্ব দ্বীপের কথা যেটি বলেছেন সেটিকে কিন্তু শাসন করবেন, এরকম একটি কথা তিনি বলেছেন। এরপর তিনি বলেছেন যে হু রুলস দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড, যে ওয়ার্ল্ড আইল্যান্ডকে শাসন করবে সে কি করবে, কমান্ডস দ্য ওয়ার্ল্ড, সে পুরো বিশ্বকে শাসন করবে। সুতরাং এখানে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তার কথা, বা তিনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই লাল চিহ্নিত যে অংশটুকু হার্টল্যান্ড বা ল্যান্ড পাওয়ারের যে হৃদভূমি বা যেটা পাওয়ার হাউস বলছেন তিনি, তার মতে সেটির কন্ট্রোল যিনি নিতে পারবেন তিনি মূলত আলটিমেটলি উইল কমান্ড দ্য ওয়ার্ল্ড, সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে বা শাসন করতে পারবে, এরকম কথা তিনি তার যে তত্ত্ব সেটিতে কিন্তু উপস্থাপন করেছেন, এবং সেটি কিন্তু মূল কথা হিসেবে তত্ত্বে পরবর্তীতে প্রতীয়মান হয়েছে। তো এরপর যদি আমরা দেখি হৃদভূমির গুরুত্ব, হৃদভূমিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন
কেন দিলেন সেই ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কি দেখব? তাহলে দেখব এটিকে তিনি অতিরিক্ত গুরুত্ব বা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন, কারণ এটিকে তিনি প্রাকৃতিক দুর্গ হিসেবে দেখিয়েছেন। যেহেতু এটির সাথে আহ, সমুদ্রের কোনো সংযোগ নেই, সুতরাং বাইরে থেকে এসে অন্য যেমন আমেরিকা থেকে এসে বা দক্ষিণ আমেরিকা থেকে এসে বা অস্ট্রেলিয়া থেকে এসে কেউ কিন্তু সরাসরি এখানে আক্রমণ করতে পারবে না বা হামলা করতে পারবে না। এই বিষয়টিকে কিন্তু তিনি গুরুত্বের সাথে দেখিয়েছেন এখানে। কারণ কি, এটি প্রাকৃতিক ভাবে একটি দুর্গের মতো তৈরি হয়ে আছে, উত্তর দিয়ে আসা সম্ভব নয়। উত্তরে যদিও জলরাশি রয়েছে, তার মতে আমরা জানি উত্তর সাগর রয়েছে, তার মতে এখানে যেহেতু এই উত্তর সাগর বরফে আচ্ছাদিত থাকে, এই কারণে কিন্তু এই দিক দিয়ে কেউ এসে রাশিয়ায় আক্রমণ করবে বা রাশিয়া হামলা চালাবে, সেটি কিন্তু প্রায় অসম্ভব, যেটি কিন্তু তিনি প্রাকৃতিক দুর্গ হিসেবে দেখিয়েছেন। এবং এই অঞ্চলটিতে যেটিকে তিনি হার্টল্যান্ড হিসেবে দেখিয়েছেন, তার দুই দিকে কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে বা পর্বত রয়েছে, সেটিও কিন্তু এখানে প্রাকৃতিক দুর্গ হিসেবে কাজ করছে। এরপর হৃদভূমিকে তিনি গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন, কারণ এটিকে তিনি সম্পদপূর্ণ হৃদভূমি হিসেবে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে এখানে আমেরিকা এবং অন্যান্য যে রাষ্ট্র রয়েছে তাদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদের প্রায় দ্বিগুণ সম্পদ কিন্তু এই অঞ্চলে রয়েছে বলে তিনি ধারণা পোষণ করেন। এরপর বৃহৎ আকার, এটি কিন্তু অনেক বড় একটি এলাকা বা অঞ্চল, এবং এই অঞ্চলের মধ্যে কিন্তু খুব বেশি বিভাজন নেই বা খুব বড় ধরনের নদী বা খুব বড় ধরনের সাগর দিয়ে যে বিভাজন হওয়া, সেটি কিন্তু নেই। সে কারণে কিন্তু এটিকে ইউনাইটেড একটি ল্যান্ড পাওয়ার হিসেবে তিনি দেখিয়েছেন, এবং আকারেও কিন্তু এটি অনেক বড় হিসেবে তিনি বিবেচনা করেছেন। এরপর স্থল হামলার শঙ্কামুক্ত, কারণ স্থল হামলা করতে গেলে কিন্তু তাকে ইউরোপের পূর্ব ইউরোপের এই অঞ্চল দিয়ে ঢুকতে হবে, যেটিকে তিনি হার্টল্যান্ড বলেছেন। সুতরাং তিনি প্রথমেই বলেছেন যে হার্টল্যান্ডকে যদি কেউ কমান্ড করতে চায়, তাহলে তাকে পূর্ব ইউরোপের দখল নিতে হবে। সুতরাং এখানে কিন্তু স্থল হামলার আশঙ্কা খুব কম তিনি করেছেন বা দেখিয়েছেন। এরপর যদি আমরা নৌ হামলা মুক্ত বলি, অবশ্যই আমরা যেটি বললাম যে নদীর সাথে সমুদ্রের সাথে যেহেতু সরাসরি সম্পৃক্ত নয় এই অঞ্চল বা সংযোগ নেই, সেই কারণে নৌ হামলা মুক্ত অবশ্যই আমরা বলতে পারি। এরপর বিশ্ব শাসনের কেন্দ্রভূমি, এটি কিন্তু বিশ্ব শাসনের একটি কেন্দ্র ভূমি হিসেবে তিনি বিভিন্নভাবে যুক্তি উপস্থাপন করে দেখিয়েছেন এবং বলেছেন যে এটি কিভাবে পুরো পৃথিবী শাসনের জন্য কিভাবে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করতে পারে, সেটি কিন্তু তিনি তার তত্ত্বের মূল কথায় দেখিয়েছেন। যে আলটিমেটলি যে হার্টল্যান্ডকে দখল করতে পারবে, যা হার্টল্যান্ডকে কমান্ড করতে পারবে, সে কিন্তু আলটিমেটলি পুরো বিশ্বকে কমান্ড করবে বা বিশ্ব শাসন করবে। এই বিষয়টি কিন্তু তিনি দেখিয়েছেন। এরপর খাদ্য নিরাপত্তার কথা যদি বলা হয়, তিনি কিন্তু এখানে এই অংশ, বিশেষ করে স্টেপ অঞ্চল যেগুলো এবং দক্ষিণের যে অংশগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু খাদ্য নিরাপত্তার কথা বলেছেন। এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয়, যে কারণে খাদ্য নিরাপত্তা কিন্তু একটি বড় শক্তির ভূমি, এটি তিনি দেখিয়েছেন। এরপর তিনি রেলপথের যে সম্ভাবনা, সেটির কথা কিন্তু তিনি তার তত্ত্বে উপস্থাপন করেছেন। এবং যেহেতু প্রায় সমতল ভূমি রয়েছে এখানে, স্টেপ ভূমি যেটি, সেই অঞ্চলে কিন্তু তিনি দেখিয়েছেন পূর্ব থেকে পশ্চিম রাশিয়া পর্যন্ত বা ইউএসএসআর এর যে অঞ্চল, সে পুরো অঞ্চলে কিন্তু রেলপথ যে করবার বা রেলপথ তৈরি করবার যে সম্ভাবনা, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই হৃদভূমিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে রেখেছে। আরো একটি বিষয় তিনি বলেছেন, যেটিকে ইনার ক্রিসেন্ট তিনি বলেছেন। এই পিভট এরিয়া থেকে কিন্তু বা হার্টল্যান্ড থেকে কিন্তু এই ইনার ক্রিসেন্টের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে শাসন করবার জন্য কিন্তু তিনি পরবর্তীতে এই পিভট এরিয়া বা হার্টল্যান্ডকে মূল হিসেবে দেখিয়েছেন, এর সহযোগী হিসেবে বা এই
অঞ্চলের সহকারী হিসেবে বা বহির্বিশ্বকে শাসন করবার জন্য সাহায্যকারী হিসেবে কিন্তু তিনি ইনার ক্রিসেন্ট বা মার্জিনাল ক্রিসেন্টকে তিনি মাধ্যম হিসেবে দেখিয়েছেন। হৃদভূমি তত্ত্বের পর্যালোচনা যদি আমরা করতে চাই তাহলে দেখব হৃদভূমির প্রবেশদ্বার স্টেপ অঞ্চল সেটি কিন্তু আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আমরা দেখেছি যে এই অঞ্চল দিয়ে পূর্ব ইউরোপ দিয়ে কিন্তু সোভিয়েত ইউনিয়নের ঢুকবার যে প্রচেষ্টা সেটি কিন্তু জার্মানি কয়েকবার করেছে এবং সেটি কিন্তু এই চিত্র যদি তোমরা মানচিত্র যদি দেখো এবং এখানে যদি তোমরা দেখো যে কোন অংশ দিয়ে জার্মানি আসলে রাশিয়ায় ঢুকবার প্রচেষ্টা চালিয়েছে সেটিকে কিন্তু মূলত ম্যাকেন্ডার হৃদভূমির প্রবেশদ্বার হিসেবে দেখিয়েছে। সুতরাং এটি পর্যালোচনা করতে গেলে আমরা কিন্তু এর সত্যতা আমরা পাচ্ছি, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ সেটি কিন্তু আমরা দেখলে এই বিষয়টি স্পষ্ট হয়। এরপর হৃদভূমির নিয়ন্ত্রক দেশ যেটি কিন্তু তিনি তার তত্ত্বে উপস্থাপন করেছিলেন, এটি নিয়ন্ত্রক হবে জার্মানি অথবা সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশের কথা তিনি উল্লেখ করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের 1919 সালের তার যে নতুন করে রিভাইজ করেন তত্ত্বটি তখন কিন্তু এই কথাটি বলেন। এরপর কিন্তু আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জার্মানি সর্বোচ্চ চেষ্টা করেছে সোভিয়েত ইউনিয়নের এই অংশ বা আমরা যেটিকে হৃদভূমি হিসেবে দেখিয়েছেন বা হার্টল্যান্ড হিসেবে দেখিয়েছেন বা পিভট এরিয়া হিসেবে দেখিয়েছেন ম্যাকেন্ডার, সেই অঞ্চল দখল করবার প্রচেষ্টা চালিয়েছিল। এরপর জার্মান ও রুশ উত্থান, এটি কিন্তু আমরা অবশ্যই যদি দেখি যে হৃদভূমি তত্ত্বের যে প্রভাব সেটির কারণে কিন্তু এটি হয়েছে। বিশ্ব রাজনীতিতে জার্মানিদের উত্থান এবং রাশিয়ার যে উত্থান সেটি কিন্তু এই হৃদভূমি তত্ত্বকে কেন্দ্র করে বা হৃদভূমি তত্ত্বের যে গুরুত্ব সেটি বিবেচনা করে কিন্তু এই অঞ্চলটিকে দখল করবার প্রচেষ্টা অনেক রাষ্ট্র করেছে, এর মধ্যে জার্মান এবং রাশিয়া তো রয়েছে। রাশিয়া সেটিকে রক্ষা করবার চেষ্টা করেছে, একই সাথে জার্মান সেটিকে দখল করে এই অঞ্চলে বিশ্ব শক্তি হিসেবে বিশ্বের শক্তিধর রাষ্ট্র হিসেবে বা শাসক হিসেবে জার্মান আবির্ভূত হবার প্রচেষ্টা চালিয়েছে। এরপর যদি আমরা দেখি দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। 1904 সালে যখন এই তত্ত্বটি প্রথম দেওয়া হয় এবং এই হার্টল্যান্ডকে গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে তিনি উপস্থাপন করেন, এটির পরপরে কিন্তু আমরা দেখি যে একটি বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ যেটি হয় সেটি কিন্তু এই অঞ্চলটিকে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধটি হয়। এরপর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু অনেক বড় অংশ জুড়ে কিন্তু অনেক বড় ধরনের যে স্থল যুদ্ধ হয় সেগুলো কিন্তু এই অংশে হয়। এবং আরো একটি বিষয় যেটি না বললেই নয়, এই অঞ্চলে কিন্তু সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করা খুব কঠিন হয়ে গিয়েছিল জার্মানির জন্য, বা জার্মানির যে শক্তি ছিল, তার মিত্র শক্তি যারা ছিল তারা কিন্তু এই অংশে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করবার প্রচেষ্টা বারবার চালিয়েও ব্যর্থ হয়েছে। হৃদভূমি তত্ত্বের সফলতার কথা আমরা যদি বলি তাহলে দেখব সোভিয়েত দ্বারা পূর্ব ইউরোপ শাসন। সোভিয়েত ইউনিয়ন কিন্তু পূর্ব ইউরোপ যেটি রয়েছে সেটি শাসন করেছে অনেকদিন, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও 1990 সাল বা 91 সাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি তারা এই পূর্ব ইউরোপকে সোভিয়েত ইউনিয়ন দখল করে সেটিকে নিয়ন্ত্রণ করে রেখেছে। এটি অবশ্যই আমরা বলতে পারি যে হৃদভূমি তত্ত্বের সফলতা। হয়তো এটা হতে পারে যে এখানে এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু প্রচেষ্টা চালিয়েছে যেন হৃদভূমিকে রক্ষা করবার জন্য যে প্রবেশদ্বার সেটি যেন সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকে এবং সেটি কিন্তু সোভিয়েত ইউনিয়নকে বিশ্ব শক্তিধর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে অনেকটাই সহযোগিতা করেছে বলে আমরা বলতেই পারি এখানে, যেহেতু হৃদভূমি তত্ত্বের সফলতা নিয়ে আমরা কথা বলছি। এরপর ন্যাটো ও ওয়ারশো গঠন। ন্যাটো ও ওয়ারশো গঠনের
প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ন্যাটো গঠিত হয়। এর পরে কিন্তু ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি যেটি বা ওয়ারশো একটি মিলিটারি যে সংগঠন বা জোট, এবং ন্যাটো কিন্তু মিলিটারি জোট, এখনো যদিও ন্যাটো রয়েছে কিন্তু ওয়ারশো এখন বিলুপ্ত হয়েছে। এখানে কিন্তু আমরা বলতেই পারি এই যে ন্যাটো এবং ওয়ারশোর যে গঠন, সেটি কিন্তু এই হৃদভূমি তত্ত্বের আলোকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে পূর্ব ইউরোপকে দখলে রাখবার প্রচেষ্টার জন্যই কিন্তু এই ন্যাটো এবং ওয়ারশোর আবির্ভাব হয়েছিল। এবং এখানে কিন্তু ন্যাটো কিন্তু আমেরিকার যে মিত্র শক্তি রয়েছে, মিত্র দেশগুলো রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আমেরিকার নেতৃত্বে ন্যাটো গঠিত হয়। এবং ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিন্তু আরেকটি সংগঠন বা আমরা সংস্থা বলি, যেটিকে আমরা অবশ্যই আমরা বলতে পারি এটি একটি মিলিটারি চুক্তি, সেটি কিন্তু গঠিত হতে দেখেছি আমরা। এটি কিন্তু ন্যাটোর এগেইনস্টে গঠিত হয়। এবং এটি কেন এই দুটি বলা হচ্ছে যে এই দুটি জোট যে গঠিত হয়, সে দুটি জোট আবির্ভূত হয় কিন্তু মূলত এই পূর্ব ইউরোপকে দখল করবার প্রচেষ্টা চালানোর জন্যই। এটি কিন্তু হৃদভূমি তত্ত্বের অবশ্যই সফলতা আমরা ধরতে পারি বা বলতে পারি। এরপর সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিয়েছিল অনেক দেশ। জাপানের রেড আর্মি আমরা জানি, ইউকেতেও কিন্তু অনেক ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কিন্তু সেখানে মদদ দেবার চেষ্টা চালিয়েছিল অনেক সময়। সেগুলো কিন্তু আমরা বলি কেন, এই হার্টল্যান্ডের শক্তিকে দুর্বল করবার জন্য বা এই প্রান্তীয় যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে দুর্বল করবার জন্য। এবং এখানে যে রেড আর্মি জাপানে ছিল, তারা কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের পক্ষে সেখানে কাজ করেছে এবং তারা কিন্তু এখানে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক যে মতবাদ সেটি কিন্তু প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টা চালিয়েছিল। এগুলো কিন্তু হৃদভূমি তত্ত্বের সফলতা আমরা বলি, কারণ কি এটি আমরা বলতে পারি যে প্রান্তীয় যে দেশগুলো রয়েছে সেগুলিতে প্রভাব খাটানোর যে চেষ্টা সেটি কিন্তু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন করেছে। হৃদভূমির বাইরেও প্রভাব যেটি আমরা দেখি আফগান যুদ্ধ এবং ভিয়েতনামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি হৃদভূমির বাইরে যেসব অঞ্চল ছিল যেগুলোকে আমরা হৃদভূমি তত্ত্বে ক্রিসেন্ট এরিয়া হিসেবে দেখানো হয়েছিল পরবর্তীতে, সেই অঞ্চলগুলো দখল করবার বা সেই অঞ্চলের বিভিন্ন বিষয়ে বা যুদ্ধের ইন্টারনাল যুদ্ধে কিন্তু বিভিন্ন যে দেশগুলো ছিল শক্তিশালী, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে সেই দেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করতে। এটি কিন্তু অবশ্যই হৃদভূমির সফলতায় আমরা বলবো বা হৃদভূমি তত্ত্ব দেওয়ার পরে কিন্তু এসব ঘটনা ঘটেছে। এখন হৃদভূমি তত্ত্বের বর্তমান নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে কি দেখি? হৃদভূমি তত্ত্বের বর্তমান নিয়ে আমরা কথা বলতে গেলে দেখব যে হৃদভূমি তত্ত্ব যেটি ম্যাকিন্ডার দিলেন সেটি আসলে কতটা প্রভাব খাটাতে পারছে বর্তমান বিশ্বে। এটির ক্ষেত্রে যদি আমরা দেখি পুরো বিশ্বে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একটি কমিউনিজম আর একটি ডেমোক্রেসি, সমাজতন্ত্র এবং পুঁজিবাদী আমরা যেটি বলি সেটির কথা আমরা বলতে পারি। সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দেশ, এই দুটি ভাগে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু কমিউনিজমের যে সফলতা যতটুকু রয়েছে সেটি কিন্তু হার্টল্যান্ডকে তারা যতদিন কন্ট্রোলে রাখতে পেরেছিল সেটি কিন্তু তারা তাদের জন্য শক্তিশালী হিসেবে গড়ে তুলবার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়েছিল, বিশেষ করে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন যেটি, সেটি কিন্তু করবার প্রচেষ্টা তারা চালিয়েছে। তবে আমরা যদি আরো একটু চিন্তা করি যে বর্তমান বিশ্বে অন্যভাবে যদি আমরা চিন্তা করি বর্তমান বিশ্বে এর ভ্যালিডিটি কেমন, সেটি আমরা দেখব যে আমরা জানি যে ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু এখনো আছে, কিন্তু এই হৃদভূমি যেটি সেটি কন্ট্রোল নেবার জন্য যেটি দরকার ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু পরবর্তীতে ভেঙে গিয়েছে। এবং এরপর থেকে কিন্তু আমরা জানি যে বর্তমানে এই যে তত্ত্ব
সেটির কিন্তু গুরুত্ব খুব বেশি আমরা দেখি না। কারণ এখানে আমরা যখন সমালোচনা দেখব সেখানে আমরা এই কারণগুলো খুঁজে পাবার চেষ্টা চালাবো, যে অনেকগুলো কারণ রয়েছে এখানে। এখানে কিন্তু যে তিনি ল্যান্ড পাওয়ারের কথা বলেছেন, যে এটি কিন্তু যে অংশ হার্টল্যান্ড বা পিভট এরিয়া তিনি দেখিয়েছেন, সেটি কিন্তু ল্যান্ড পাওয়ারের উপরে ভিত্তি করে। কিন্তু অন্যান্য যে এখন বর্তমান বিশ্বে কিন্তু আমরা জানি এয়ার পাওয়ার বা আমরা যদি দেখি নেভাল পাওয়ার যেগুলো রয়েছে, সি পাওয়ার, সেগুলো কিন্তু এখন বেশি শক্তিশালী। এবং ইন্টারকন্টিনেন্টাল যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে পাঠানো যাচ্ছে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু এখন বর্তমান সময়ে এসে এই হৃদভূমি তত্ত্বকে অনেক পিছনে নিয়ে গিয়েছে। এবং এটি আমরা বলতেই পারি যে এই তত্ত্বটি বর্তমান বিশ্বের জন্য, বর্তমান সময়ের জন্য খুব বেশি ইফেক্টিভ এটি আমরা বলতে পারবো না। তার আরো একটি উদাহরণ যদি আমরা দেখি, বিশ্বে সমাজতান্ত্রিক দেশ কিন্তু খুবই কম, গণতান্ত্রিক দেশ কিন্তু অনেক বেশি। এটি আমাদের অন্যতম একটি প্রমাণ যে এই তত্ত্বটি বর্তমান সময়ে খুব বেশি গুরুত্ব বহন করে না। এরপর যদি আমরা এই তত্ত্বের সমালোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে তত্ত্বের পরিবর্তন প্রথমেই যে এটি নিজের সাথেই নিজের মিল না হওয়া, যেটি ম্যাকিন্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি। তিনি 1904 সালে প্রথম তত্ত্বটি দেন, 1919 সালে তিনি প্রথম এটির পরিবর্তন ঘটান, এবং 1943 সালে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু তিনি এটির পরিবর্তন আবারও ঘটান। তার মানে কি, এটি তিনি একদম যেটি প্রমাণিত যে তিনি কিন্তু এটির যে গুরুত্ব সেটি কিন্তু প্রথমেই তিনি প্রশ্নবিদ্ধ করে রেখেছেন, যে তিনি কিন্তু বারবার এটিকে পরিবর্তিত করেছেন। এরপর যদি আমরা দেখি প্রযুক্তির উন্নয়নকে অগ্রাহ্য করেছেন তিনি। প্রযুক্তিগত যে উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হতে পারে ল্যান্ড পাওয়ার না থাকলেও। সেই রাষ্ট্র যদি একটি দ্বীপে অবস্থিত হয়, সেই রাষ্ট্রটিও কিন্তু অনেক বেশি শক্তিশালী হতে পারে বর্তমান বিশ্বে সি পাওয়ার যদি তার থাকে। এবং একই ক্ষেত্রে একই সাথে যদি আমরা যে এয়ার পাওয়ার বা যুদ্ধ বিমান যেগুলো, সেগুলোর যদি তার শক্তি বেশি থাকে সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু তিনি এখানে বা হার্টল্যান্ড থিওরি বর্ণনা করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু ম্যাকিন্ডার এটিকে একদম অগ্রাহ্য করেছেন। এবং স্পাইকম্যান কিন্তু এটির কড়া সমালোচনা করেছেন। এরপর আমরা যদি দেখি সমুদ্র শক্তি, বিমান শক্তি উপেক্ষিত, যেটি আমরা বললাম, প্রতিরক্ষায় অতিমাত্রায় গুরুত্ব আরোপ করেছেন। প্রতিরক্ষা মানে আত্মরক্ষা, যেটি সেটির উপরে গুরুত্ব দিয়েছেন। কিন্তু অন্য রাষ্ট্রে বা একটি রাষ্ট্র শক্তিশালী হতে গেলে অন্য রাষ্ট্রগুলোর উপরে যে খবরদারি করবার প্রচেষ্টা চালাতে হবে, বা অন্য রাষ্ট্রে বা পৃথিবীর এই হৃদভূমির বাইরে যেসব দেশ রয়েছে সেগুলোতে যে তাদের আধিপত্য বিস্তার করতে হবে, সেই বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব তিনি দেননি। যে কারণে এটিকে আমরা অবশ্যই প্রশ্নবিদ্ধ অবশ্যই করতেই পারি। এরপর যেটি আগে বললাম যে আন্তঃমহাদেশীয় মিসাইল যেটি, সেটিকেও কিন্তু উপেক্ষিত। আমরা এগুলোর কথা তোমরা অনেকে হয়তো বলতে পারো সে সময় এগুলো ছিল না, কিন্তু সেই সময়ে কিন্তু 1943 সালে তিনি যখন এই তত্ত্বটি দেন, তার আগেই কিন্তু পারমাণবিক বোমার বিস্ফোরণ আমরা গোটা বিশ্ব দেখেছে। তো সেগুলো কিন্তু তখনও 1943 সালে এই পারমাণবিক বোমা দেখেও, বোমার বিস্ফোরণ দেখেও, দেখার পরেও কিন্তু তিনি এটিতে পরিবর্তন আনেননি। এবং বিমান শক্তি যেটি রয়েছে, সমুদ্র শক্তি যেটি রয়েছে, সেটি কিন্তু তিনি দেখেছেন, তার জীবদ্দশায় দেখেছেন। 1943 সালে যখন তিনি তৃতীয়বারের মতো এটিতে পরিবর্তন আনলেন, তখনও কিন্তু তিনি দেখেছেন যে এই শক্তিগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। তারপরে 1943 সালে যখন তিনি এটির পরিবর্তন ঘটালেন, তখনও কিন্তু এই শক্তিগুলোর যে গুরুত্ব সেটিকে তিনি উপেক্ষা করলেন। যে কারণে আমরা এটির তার এবং তার তত্ত্বের যে সমালোচনা সেটি করতেই পারি। আর একটি বিষয় যেটি হলো হৃদভূমিকে বিচ্ছিন্ন রাখায় অতি গুরুত্ব দেওয়া হয়েছে।
হৃদভূমি হার্টল্যান্ড যেটি ছিল সেটিকে অন্য রাষ্ট্রগুলো থেকে বিচ্ছিন্ন করে রাখবার প্রচেষ্টা, যেটি অবশ্যই যে প্রতিরক্ষায় অতিমাত্রায় গুরুত্ব দেওয়ার যে বিষয়টি, সেটি করতে গিয়ে তিনি মূলত এই হৃদভূমিকে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন রাখবার প্রচেষ্টা চালিয়েছেন বা বিচ্ছিন্ন হিসেবে দেখিয়েছেন। তিনি কিন্তু সমুদ্রকে কানেক্টিং রুট হিসেবে দেখেননি, তিনি বরং সমুদ্রকে দেখেছেন যে এখানে আসবার যে এই হৃদভূমি দখল করবার যে বা আক্রমণ করবার যে মিডিয়া, সেটি হিসেবে দেখেছেন এটিকে। কিন্তু এটিও যে একটি শক্তি, সেই শক্তি বা সেই শক্তিকে তিনি কিন্তু এখানে উপেক্ষা করেছেন। যে সমুদ্র শক্তি যেটি, সেটির মাধ্যমে যে এই রাশিয়াও বা এই হৃদভূমি যিনি কন্ট্রোল করবেন, যে রাষ্ট্র কন্ট্রোল করবে, সে রাষ্ট্র কিন্তু এই সমুদ্র শক্তিকে ব্যবহার করে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, এই কথাটিও কিন্তু তিনি বলেননি। তার মানে কি, হৃদভূমিকে তিনি অন্য রাষ্ট্র থেকে, অন্য জায়গা থেকে, পৃথিবীর অন্যান্য যে তিনি যেটিকে বিশ্বদ্বীপ ছাড়াও যে বাইরের দ্বীপ বলেছেন, সেই দ্বীপগুলোকেও কিন্তু দ্বীপগুলোতে তিনি প্রভাব বিস্তারের কোনো গুরুত্ব দেননি। সুতরাং তার যে তত্ত্ব সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং সেটি আমরা করতেই পারি। এরপর মার্কেটারের অভিক্ষেপের যে ভ্রান্ত ফল, তিনি কিন্তু বিভ্রান্ত হয়েছিলেন। মার্কেটারের যে অভিক্ষেপ রয়েছে সেখানে কিন্তু উত্তর মেরুকে অনেক বড় করে দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু উত্তর সাগরের যে বরফ, সেটিকে কিন্তু অনেক বিশাল এলাকা জুড়ে দেখানো হয়েছে। বাস্তবিক পক্ষে কিন্তু সেই এলাকা বা বরফ আচ্ছাদিত যে এলাকা, সেটি কিন্তু অত বড় নয়। যেহেতু মার্কেটারের অভিক্ষেপের সাহায্যে তিনি এই তত্ত্বটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনি কিন্তু এখানে এই মার্কেটারের অভিক্ষেপের যে ভ্রান্ত বিষয় একদম উপরে বা 70 ডিগ্রির পরের যে অঞ্চলগুলো, সেটিকে কিন্তু অনেক বড় করে দেখানো হয়, যে কারণে তিনি এখানে বিভ্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত আজকের ক্লাস। এখন আমরা দেখি আগামী ক্লাসে আমরা কি কি দেখব। একই ধরনের তত্ত্ব, এনকাউন্টার যদি আমরা বলি, এর বিপরীতে একটি তত্ত্ব যেটি দেন স্পাইকম্যান, সেটি সম্পর্কে আমরা আগামী ক্লাসে দেখব। প্রান্তভূমি তত্ত্বের প্রবক্তা আমি বললাম স্পাইকম্যান, তার সম্পর্কে জানবো, তত্ত্বের ভিত্তি জানবো, তত্ত্বের বর্ণনা, প্রান্তভূমি তত্ত্বের মূল কথা, প্রান্তভূমির গুরুত্ব। আজকে যেমন আমরা হৃদভূমির গুরুত্ব দেখলাম, এরপরে আমরা প্রান্তভূমির গুরুত্ব দেখব। প্রান্তভূমি তত্ত্বের পর্যালোচনা করব আজকের মতোই। প্রান্তভূমি তত্ত্বের সফলতা কি সেটি আমরা দেখব, প্রান্তভূমি তত্ত্বের বর্তমান দেখব এবং সমালোচনা অবশ্যই করব। একটি বিষয় আমরা কম্পেয়ার করার চেষ্টা করব, হার্টল্যান্ড থিওরি যেটি আজকে আমরা দেখলাম এবং আগামী ক্লাসে আমরা যেটি দেখব প্রান্তভূমি তত্ত্ব বা রিমল্যান্ড থিওরি, এই দুটির পার্থক্য আমরা দেখবার চেষ্টা করব। তো তোমরা এই বইগুলোর সহযোগিতা নিতে পারো, প্রতি ক্লাসে তোমাদের বলা হচ্ছে, এবং ইন্টারনেট থেকে প্রচুর তথ্য উপাত্ত এবং মানচিত্র তোমরা পেতে পারো, সেগুলোর সহযোগিতা অবশ্যই আমরা নেব। আজকে ক্লাসে থাকবার জন্য তোমাদের সবাইকে অবশ্যই আবারও ধন্যবাদ এবং আগামী ক্লাসে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।